হ্যালো এভরিওয়ান। দেখুন, বাচ্চা হোক বা মিডিল এজ হোক বা ওল্ড এজ হোক, আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু ব্যথায় জর্জরিত বলতে পারেন। জয়েন্টে ব্যথা হোক বা কোমরে ব্যথা হোক, যে কোনো জায়গাতেই আমরা ব্যথায় জর্জরিত, এবং তার জন্য প্রচুর রিপোর্ট ইনভেস্টিগেশন আমরা করিও, প্রচুর ওষুধও আমরা খাই, প্রচুর ক্যালসিয়াম আমরা খাই, খাবার দাবারও প্রচুর আমরা খাই, কিন্তু আলটিমেটলি এই প্রবলেম সারতে চাই না। ইউরিক অ্যাসিড টেস্ট করা হয়, রিমাটিক আরএ ফ্যাক্টর টেস্ট করা হয়, এক্সরে করা হয়, সিটি স্ক্যান করা হয়, এমআরআই করা হয়, সমস্ত রিপোর্ট আমরা করে ফেলি। আলটিমেটলি কি হয়, রিপোর্ট সবই নর্মাল, কিন্তু ব্যথা যাচ্ছে না। তো আমরা কি একবারও ভেবেছি যে এটা আরো কিছু প্রবলেম থাকতে পারে যে কারণে এই সমস্যাটা হয়ে আছে? ইদানিং আমরা যা সেডেন্টারি লাইফ লিড করি, কিছু স্পেসিফিক প্রবলেম কিন্তু ইদানিং সব থেকে বেশি দেখতে পাচ্ছি আমরা, চেম্বারে হোক বা হাসপাতালে হোক, যে কোনো জায়গায় আমরা দেখতে পাচ্ছি। আজকে একটা ভেরি ইম্পর্টেন্ট একটা টপিকস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ভিটামিন ডি নিয়ে আলোচনা। ভিটামিন ডি ডেফিসিয়েন্সি যেটা হয়, ভিটামিন ডি ডেফিসিয়েন্সিতে স্পেসিফিক 10 ধরনের কিছু সিমটম বা লক্ষণ দেখতে পাই আমরা, যেটা কমপ্লিটলি আমরা ডায়াগনোসিসে মিস্টেক করি যে এটা হয়তো আর্থ্রাইটিস হতে পারে বা নার্ভের সমস্যা হতে পারে। এই ধরনের একটা ডায়াগনস্টিক আমরা মিস্টেক কিন্তু করে বসে থাকি। আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে এই রিপোর্ট আমরা করাতে চাই না বা করাতে দিও না আমরা, কিন্তু আলটিমেটলি একটা সিম্পল টেস্ট, সব থেকে ছোট টেস্ট, এবং আমরা এটাকে গুরুত্বই দিই না, কিন্তু আস্তে আস্তে এমন সিচুয়েশন হয়ে যায় যেটা খুব সিভিয়ার কন্ডিশনে, পেশেন্টরাও আস্তে আস্তে সিভিয়ার কন্ডিশনে পৌঁছে যায় ভিটামিন ডি ডেফিসিয়েন্সির জন্য। টোটাল আজকে আলোচনা ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হলে ভেরি ইম্পর্টেন্ট প্রচুর সিমটম আছে, তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট 10টা সিমটম নিয়ে আলোচনা করব আমি। তার সঙ্গে আলোচনা করব আমি যে টোটাল কোন কোন খাবারে ন্যাচারাল প্রসেসে ভিটামিন ডি আমরা পাবো, অ্যানিমাল ভাবে হোক কিংবা প্ল্যান্ট থেকে বা ভেজিটেবল থেকে আমরা কোথা থেকে আমরা ভিটামিন ডি পেতে পারি। তার সঙ্গে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ট্রিটমেন্ট। হোমিওপ্যাথিক্যালি কিছু স্পেসিফিক কিছু ওষুধ আছে, সেই ওষুধগুলোর ডিটেলস নিয়ে আলোচনা করব, এবং সেই ওষুধগুলো যদি আমরা খাই সেটা কত পাওয়ারের এবং কতদিন ধরে ওষুধগুলো খাবো, এবং কার ক্ষেত্রে কোন ওষুধটা প্রযোজ্য সেটা নিয়ে আলোচনা করব। সবাইকে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য। অবশ্যই ভালো লাগলে শেয়ার করবেন। আমি ডক্টর এমডি এস আজম, কনসালটেন্ট হোমিওপ্যাথি ফিজিশিয়ান, বিএইচএমএস অনার্স, মেডিকেল অফিসার, কালেচক 3 রুরাল হাসপাতাল। দেখুন, যে কোনো ধরনের ভিটামিন ডেফিসিয়েন্সিতে আমাদের প্রচুর সমস্যা কিন্তু একটা থেকেই থাকে, এবং সেটা আমরা কনফিউজড হই বা সেটা কনফার্ম হতে পারি না যে এটা ভিটামিন ডেফিসিয়েন্সি, আমরা কিন্তু মেনে নিতেই চাই না। কিন্তু ভিটামিন ডি কেন নিয়ে আলোচনা করতে লাগলাম এখন, আমরা সেডেন্টারি লাইফ লিড কিন্তু বেশিরভাগ 80 থেকে 90% লোকেই আমরা করি, বাড়ি থেকে বেরোতে চাই না, বাড়ির মধ্যেই থাকি, সে চাকরি বাকরি করি বা কোনো কাজ করি বা পড়াশোনা করি। এতে আমাদের সান এক্সপোজারটা কিন্তু আস্তে আস্তে কমেও যায়। যখনও বাড়ি থেকে আমরা বেরিয়ে হয়তো কিছুক্ষণের জন্য এসিতে হয়তো গাড়িতে গেলাম বা যেখানে থাকছি সেখানে এসিতে থেকে আমরা কিন্তু সান এক্সপোজার থেকে কিন্তু দূরে আস্তে আস্তে চলে যাই। একটা কিছুদিন পিরিয়ডস এর পরে কিন্তু আমাদের কিছু একটা ফিক্সড প্রবলেম কিন্তু আসতে থাকে। তো টোটাল যে 10টা সিমটম, তার মধ্যে সব থেকে ভেরি ইম্পর্টেন্ট এবং 1 নম্বর সিমটম সেটা হচ্ছে ফ্যাটিগ এবং টায়ার্ডনেস। ভিটামিন ডি ডেফিসিয়েন্সির এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট সিমটম, যে প্রচন্ড দুর্বল এবং ক্লান্ত ভাব রোগীরা আমাদেরকে নিয়ে আসবে, যেটা হচ্ছে ফ্যাটিগ বা টায়ার্ডনেস। পারসিস্টেন্ট একটা লো এনার্জি থাকছে, ঠিকঠাক করে খাওয়া দাওয়া করছে, ঠিকঠাক ঘুম হচ্ছে, তবু এই দুর্বলতা বা উইকনেস কোনো রকম ভাবে রোগীর মধ্যে থেকে কাটতেই চাইছে না। এরকম একটা হিস্ট্রি পেশেন্ট নিয়ে আসবে। এই ধরনের হিস্ট্রি নিয়ে আসলে মোস্টলি আমরা যেটা ভাবি যে থাইরয়েডের হয়তো প্রবলেম কিছু হলো বা নার্ভ জনিত কোনো সমস্যা হয়তো আছে, এই ধরনের সাসপেক্ট আমরা কিন্তু করে থাকি, কিন্তু ভিটামিন ডি এর কথা আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ভুলেই যাই। তো একটা পারসিস্টেন্ট একটা ফ্যাটিক এবং তার সাথে উইকনেস, ইভেন ভালো কিছু খাওয়ার পরও, খিদে থাকার পরও, তার সাথে ভালো পারসিস্টেন্ট একটা গুড স্লিপ হওয়ার পরও কিন্তু এই ফ্যাটিক বা উইকনেস বা দুর্বলতা কিন্তু কাটতে চায় না। এটা সব থেকে প্রাইম সিমটম ভিটামিন ডি ডেফিসিয়েন্সির, ভেরি ইম্পর্টেন্ট সিমটম 1 নম্বর। দ্বিতীয় সিমটম হচ্ছে একটা বোন পেন একটা থাকবে, একই একটা ডিপ পেন। পেশেন্টরা বলবে ডাক্তারবাবু একটা কনকনানি ব্যথা, ঝিনঝিন ধরনের একটা ব্যথা সবসময় করতেই থাকে, স্পেশালি বোনসে হয়। কোথায়? বোনস, স্পেশালি লোয়ার ব্যাক রিজনে, যেটা আমরা লাম্বার স্পন্ডাইলাসিস বলে কিন্তু মিস্টেক করি। কোমরের নিচের পাটটাতে একটা ব্যথা, হিপ জয়েন্টে এবং পায়ে ব্যথা হয়। কনস্ট্যান্ট, কোনো রকম ভাবেই ভালো থাকি না, চেপে দিলে একটু হয়তো আরাম থাকে, আবার সমস্যা চলে আসে। স্পেশালি নাইটে বা সন্ধ্যের পরে কিন্তু আমরা বেশি দেখতে পাই। কাদের ক্ষেত্রে বেশি দেখতে পাই? যে বাচ্চা
বা তার সাথে একটু হয়তো টিনেজ যারা থাকে তাদের ক্ষেত্রে আমরা বেশি এটা দেখতে পাই। নাইট পেন, একটা বোনস পেন, গ্রোয়িং পেন, নাইট পেন একটা নিয়ে আসে আমাদের ক্ষেত্রে। ভিটামিন ডি ডেফিসিয়েন্সি একটা মোস্ট ইম্পর্টেন্ট কমন ফ্যাক্টর বলতে পারেন। তার সাথে কি পাবো আমরা? তার সাথে একটা, এটা স্পেশালি হয় উইক বোনের জন্য, কিন্তু এটা বেশিরভাগ দুর্বলতা, বোনসের দুর্বলতা হয়, তার কারণটা হচ্ছে ভিটামিন ডি ডেফিসিয়েন্সির জন্য। 3 নম্বর, মাসেলস উইকনেস এন্ড ক্র্যাম্প, ভেরি ইম্পর্টেন্ট। অল্পতেই চলাফেরা করলাম, মাংস পেশিতে প্রচন্ড যন্ত্রণা এবং ক্রাম্প, স্টিফ হয়ে যাচ্ছে, শক্ত হয়ে যাচ্ছে মাংস পেশিটা। একটু চাপ দিলে বা মেসেজ করলে একটু বেটার ফিল করছি। হয়তো সিঁড়িতে উঠলাম বা সিঁড়ি থেকে নামলাম, তাতেই মাসেল উইকনেস বা মাসেল ক্র্যাম্পস কিন্তু হয়ে যাচ্ছে। এই ধরনের একটা হিস্ট্রি আমাদেরকে রোগীরা দেবে। স্পেশালি এটা দেখা যায় ভিটামিন ডি ডেফিসিয়েন্সির জন্য। এটা উইকনেস এবং প্রচন্ড উইকনেস, স্পেশালি আফটার ফিজিক্যাল অ্যাক্টিভিটি, অল্প অ্যাক্টিভিটি করার পরে, মাসেলস উইকনেস অ্যান্ড ক্র্যাম্প। 4 নম্বর হচ্ছে ফ্রিকুয়েন্ট ইলনেস অ্যান্ড ইনফেকশন। ভিটামিন ডি ডেফিসিয়েন্সির জন্য কি হয়, ইমিউনো ফাংশনটা আস্তে আস্তে ইমিউনো ফাংশনটা কিন্তু ডেফিসিয়েন্সি হয়ে ইমিউনো ফাংশন কমে যায়। ইমিউনিটি পার্সনের কিন্তু ইমিউনিটি ফাংশন কিন্তু কমে যায়। এতে কি হয়, ফ্রিকুয়েন্ট কোল্ড, তার সাথে অল্পতে জ্বর এবং রেসপিরেটরি ইনফেকশন কিন্তু লেগেই থাকে। অনেকজন আমাদের ক্ষেত্রে দেখবেন, বাচ্চাদের ক্ষেত্রে বা বয়স্কদের ক্ষেত্রে বলবে, আমাদের ম্যাক্সিমাম রোগীরা এসে বলে, ডাক্তারবাবু আমার বাচ্চাটা ভালোই থাকে না, একটু আবহাওয়া চেঞ্জ হলেই অসুস্থ হয়ে যায়, একটু আবহাওয়া চেঞ্জ হলেই সর্দি কাশি, একটু আবহাওয়া চেঞ্জ হলেই জ্বর। এরকম একটা হিস্ট্রি আমাদের নিয়ে আসে। আমরা হয়তো ভাবি কোনো ইনফেকশন হয়েছে, ব্লাড টেস্ট করায়, এটা করে, অনেক কিছুই করায়, কিন্তু আলটিমেটলি কিছুই হয় না। আমরা এনার্জেটিক কিছু ওষুধ দিই, কিন্তু যেতে চাই না। কিন্তু এটা ভিটামিন ডি ডেফিসিয়েন্সির মোস্ট একটা ইম্পর্টেন্ট সিমটম বলতে পারেন। স্পেশালি কাদের ক্ষেত্রে, বাচ্চা এবং বয়স্কদের ক্ষেত্রে আমরা বেশি দেখতে পাই। ফ্রিকুয়েন্ট ইলনেস এবং ফ্রিকুয়েন্ট ইনফেকশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্পেশালি ফ্রিকুয়েন্ট ঠান্ডা লাগার প্রবণতা, শ্বাসকষ্ট অল্পতেই জ্বর, এই ধরনের সিমটম কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে রোগীরা আমাদের ক্ষেত্রে বলে ভিটামিন ডি ডেফিসিয়েন্সির জন্য। এটা হলো 4 নাম্বার সিমটম। 5 নাম্বার সিমটম হচ্ছে ডিপ্রেশন বা লো মুড। কনস্ট্যান্টলি এত পেশেন্ট বলবে যে ডাক্তারবাবু এরকম বাচ্চাটা বা বয়স্কটা সবসময় মুখ গুমরা হয়ে পড়ে থাকে, কারোর সঙ্গে কথা বলে না, চপচপ চুপচাপ শুয়েই থাকে, কোনো রকম কোনো কিছুতে এনার্জি নেই, খাওয়া দাওয়া এনার্জি নেই, বাইরে গেলেও বাইরে যাওয়ার কোনো ইচ্ছা নেই, বাড়িতেই সবসময় একটা পড়ে থাকে। তার প্রধান কারণটা হচ্ছে কি, ভিটামিন ডি ইজ ভেরি ইম্পর্টেন্ট প্লে রোল ফর ব্রেন হেলথ এবং সেরোটোনিন রেগুলেশনে কিন্তু ভিটামিন ডি সব থেকে ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর ক্রিয়েট করে। ডেফিসিয়েন্সির জন্য কি হয়, সিজনাল অ্যাফেক্টিভ ডিসঅর্ডার যেটা বলা হয় এসএডি, একটা সিজনাল অ্যাফেক্টিভ ডিসঅর্ডার পেশেন্টদের ক্ষেত্রে থাকে, যেটা সিজন চেঞ্জ হলে একটা অ্যাফেকশন আসে ব্রেনে, স্পেশালি ডিপ্রেশন, একটা সিজনে গিয়ে ডিপ্রেশন হচ্ছে, অ্যাংজাইটি, এরকম একটা হিস্ট্রি নিয়ে আসে, এরকম একটা স্টপমোস হিস্ট্রি নিয়ে আসে। স্পেশালি গার্ল যারা মেয়ে আছে তাদের ক্ষেত্রে বেশি আমরা এটা দেখতে পাই, এবং অ্যাডাল্টদের ক্ষেত্রেও সব থেকে বেশি আমরা দেখতে পাই। এটা স্পেশালি টিনেজ এবং অ্যাডাল্ট ফিমেলদের ক্ষেত্রে সব থেকে বেশি দেখতে পাই ডিপ্রেশন এবং লো মুড। এটা হচ্ছে 5 নাম্বার সিমটম। 6 নাম্বার সিমটম হচ্ছে কি, স্লো উন্ড হেলিং, ভেরি ভেরি ইম্পর্টেন্ট সিমটম। হয়তো কোনো জায়গাতে কেটে গেছে, তার জন্য শুকাচ্ছে না, বলছে ডাক্তারবাবু আমি অ্যান্টিবায়োটিক খাচ্ছি, মেডিসিন খাচ্ছি, তার সাথে কিছু এক্সটার্নাল অ্যাপ্লিকেশন মলম লাগাচ্ছি, কিন্তু কোনো রকম ভাবে যেতে চাইছে না, উন্ড হিলিংটা যেতেই চাই না। কাট বা ইনজুরি যে হলো, কোনো রকম ভাবে রিপেয়ারমেন্ট হচ্ছে না। তো ভিটামিন ডি টিস্যু রিপেয়ারমেন্টে সব থেকে বেশি হেল্প করে। যেহেতু ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হচ্ছে, টিস্যু রিপেয়ারমেন্টটা আস্তে আস্তে কমে যাচ্ছে। এই জন্যই কিন্তু একটা স্লো উন্ড হেলিং পেশেন্টরা আমাদেরকে হিস্ট্রি একটা নিয়ে আসে। 7 নাম্বার, হেয়ার লস। সিভিয়ার ডেফিসিয়েন্সিতে একটা হেয়ার লস হয়, হেয়ারটা থিনিং এবং তার সাথে সাথে শেডিং, মানে পাতলা প্রচন্ড হয় এবং প্রচন্ড চুল পড়ে। এটা একটা হিস্ট্রি রুগীরা আমাদের ক্ষেত্রে দেয়। তার সাথে সাথে একটা অটোইমিউন হেয়ার লস হয়, যেটা অ্যালোপেলেসিয়া যেটা বলা হয়, এই প্রবলেমটা কিন্তু নিয়ে আসে। প্যাচ টাইপের প্রচুর হেয়ার লস অনেক সময় পেশেন্টরা আমাদের হিস্ট্রি নিয়ে আসে। 8 নাম্বার পয়েন্ট, ভেরি ইম্পর্টেন্ট, একটা বোনলেস। ল্যাক অফ ভিটামিন ডেফিসিয়েন্সির জন্য কি হয়, ক্যালসিয়াম অ্যাবজর্পশনটা কমে যায়, তার জন্য একটা ব্রিটল বোনটা কিন্তু ফ্র্যাকচার হয়, ইজিলি ফ্র্যাকচার হয়ে যায়, বোনটা ক্রুকড হয়ে যায়, বেঁকে যায়, অল্পতে ভেঙে যায়। এরকম একটা হিস্ট্রি আমাদেরকে পেশেন্ট ভিটামিন ডি ডেফিসিয়েন্সির জন্য দেবে। 9 নাম্বার পয়েন্ট, একটা জয়েন্ট পেইন, একটা স্টিফনেস। এটা মিস্টেক করি আমরা আর্থ্রাইটিস বা বোন এজেড হয়ে গেছে বলে, এরকম একটা মিস্টেক করি আমরা যে এটা হয়তো আর্থ্রাইটিস হয়ে আছে বা বয়স হয়ে গেছে তার জন্য হচ্ছে। জয়েন্ট পেইন এবং স্টিফনেস ভেরি ভেরি ইম্পর্টেন্ট সিমটম। এটা কোথায় দেখা যায়, নি জয়েন্ট, হিপ জয়েন্ট এবং রিস্ট জয়েন্টে দেখা যায়। 10 নম্বর পয়েন্ট হচ্ছে স্লিপ ডিসঅর্ডার। একটা হিস্ট্রি আমাদের কাছে অনেক রোগীরা নিয়ে আসে, ডাক্তারবাবু ঘুম ঠিকঠাক করে হচ্ছে না, বা ঘুম আমাদের আসলেও কিছুক্ষণ পর ঘুম ভেঙে যাচ্ছে, মিডনাইটের পরে ঘুম আসছে না, 2 ঘন্টা ঘুমের পরে কোনো রকম ভাবে ঘুম আসতে চাইছে না।
এরকম একটা হিস্ট্রি আমাদেরকে রোগীরা নিয়ে আসে। আমরা হয়তো ভাবি নার্ভাস কোনো প্রবলেম বা ব্রেনের কোনো সমস্যা, আমরা ঘুমের ওষুধ রোগীদেরকে দিয়ে দিই যে ঘুমের ওষুধ খান আপনি ঠিকঠাক হয়ে যাবে, কিন্তু আমরা একবারও ভাবিনি যে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর স্লিপ ডিসঅর্ডারের জন্য, ঘুম না আসার জন্য। তো টোটাল যে 10টা সিমটম নিয়ে আলোচনা করলাম, আরো প্রচুর সিমটম আছে, আলোচনা করে শেষ হবে না, কিন্তু এই 10টা সিমটম ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং ক্যারেক্টারিস্টিক সিমটম ভেরি ইম্পর্টেন্ট এবং রেড লাইন সিমটম বলতে পারেন ভিটামিন ডি ডেফিসিয়েন্সির জন্য। আমরা এর মধ্যে একটা বা দুটা সিমটম পেলেই অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ভিটামিন ডি টেস্ট ব্লাড টেস্টের মাধ্যমে করুন। যে টেস্টটা করতে হবে সেটার নাম হচ্ছে 25OHD 25 হাইড্রোক্সি ভিটামিন ডি। এই টেস্টটা কিন্তু যে কোনো জায়গাতে ভিটামিন ডি টেস্টটা হয়। নর্মাল কত ভিটামিন আমাদের থাকে, ভিটামিন ডি 30 থেকে 50 ন্যানোগ্রাম পার ml থাকে। এটা ইনসাফিসিয়েন্সি কখন হয়, 20 থেকে 30 হলে ইনসাফিসিয়েন্সি স্টার্ট হয় এবং ডেফিসিয়েন্সি হয় 20-র নিচে, ন্যানোগ্রাম 20-র নিচে যখন হয় তখন ডেফিসিয়েন্সি করা হয় ভিটামিন ডি ডেফিসিয়েন্সি। কিন্তু ইনসাফিসিয়েন্সির সময় যদি আমরা টেক কেয়ার করি তাহলে সমস্যা আসার কথা নয়। তো টোটাল যে 10 ধরনের সিমটমের কথা বললাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট 10 ধরনের সিমটম। এই সিমটমগুলি যদি পাই তাহলে অবশ্যই এই রিপোর্টটা অবশ্যই করা জরুরি আছে। এবার আমরা আলোচনা করব যে ভিটামিন ডি কি ধরনের ফুডে, কি ধরনের খাবারে সব থেকে বেশি আমরা পাবো। আমরা যদি যাদের এরকম মনে হচ্ছে যে এই ধরনের সিমটম আপনার আসছে, এই খাবারগুলো আপনি যদি ট্রাই করতে পারেন তাহলে দেখবেন আপনার সমস্যা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে যদি ভিটামিন ডি ডেফিসিয়েন্সির জন্য থাকে। প্রথম যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে খাবার সেটা হচ্ছে ফ্যাটি ফিশ, বেস্ট ন্যাচারাল সোর্স অফ ফুড বলতে পারেন। যেসব মাছগুলো ফ্যাটি মাছ থাকে, যেমন সালমান, টুনা অনেক বাজারে পাওয়া যায়, যে সামুদ্রিক মাছগুলো বাজারে পাওয়া যায়, সেই মাছগুলো বেস্ট প্রসেস, বেস্ট ন্যাচারাল সোর্সেস অফ ভিটামিন ডি এটা বলতে পারেন। 2 নম্বর হচ্ছে কড লিভার অয়েল, ওয়ান অফ দ্য বেস্ট কনসেন্ট্রেটেড ন্যাচারাল সোর্স অফ ভিটামিন ডি। কড লিভার অয়েলের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন ডি কিন্তু থাকে। 3 নম্বর হচ্ছে ডিমের কুসুম। ডিমের কুসুমের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন ডি আছে। আমরা যদি ডিমের কুসুম, অন্তত যারা ভিটামিন ডি ডেফিসিয়েন্সিতে ভুগছে, ডিমের কুসুম যদি আপনারা খান ডেইলি, তাহলে দেখবেন কিছুদিন পরে আস্তে আস্তে প্রবলেমগুলো কমতে শুরু হবে। 4 নম্বর, কিছু ফর্টিফাইড ফুড ভিটামিন অ্যাডেড কিছু পাওয়া যায়। তার কারণটা হচ্ছে স্পেশালি সেই সব দেশেই পাওয়া যায় যাদের সান এক্সপোজার কম হয়। ফর্টিফাইড মিল্ক, যেমন কাউ মিল্ক, তার সাথে সয়া মিল্ক, আলমন্ড কিছু মিল্ক, এসব ফর্টিফাইড অরেঞ্জ জুস পাওয়া যায়, ফর্টিফাইড সিরিয়ালস পাওয়া যায়, ফর্টিফাইড বাটার কিছু স্প্রেড কিছু পাওয়া যায়। তো এই ধরনের ভিটামিন ডি ফর্টিফাইড খাবারের মধ্যে মিক্সিং কিছু পাওয়া যায়, মিল্কের মধ্যেও পাওয়া যায়, জুসের মধ্যেও পাওয়া যায় এবং সিরিয়ালসের মধ্যেও আমরা কিন্তু পাই। আমরা অনলাইনেও পাবো। যাদের ভিটামিন ডি ডেফিসিয়েন্সি, আপনি অর্ডার করলেই কিন্তু ভিটামিন ডি ডেফিসিয়েন্সি এই ধরনের সিরিয়াল, এই ধরনের ফর্টিফাইড ফুডস কিন্তু আপনি ইজিলি পেতে পারেন। যে কোনো দোকানেও এখন পাওয়া যায়। দোকানে গিয়ে বললেই কিন্তু, যদিও না থাকে তাহলে নিশ্চয়ই অনলাইনে ডেফিনেটলি পাওয়া যায়। 5 নম্বর, চিজ, ছানা বা পনির, এই ধরনের খাবারে প্রচুর পরিমাণে ভিটামিন ডি আছে। আমরা ভিটামিন ডি ডেফিসিয়েন্সি যাদের আছে, আমরা পনির বা ছানা কিন্তু খেতে পারি এবং খুব হেল্প হবে ভিটামিন ডি ডেফিসিয়েন্সির জন্য। 6 নম্বর, মাশরুম সান এক্সপোজার, যেটা সান এক্সপোজ মাশরুম হচ্ছে, সেটা সব থেকে প্রচুর পরিমাণে ভিটামিন আছে। অনলি প্লান্ট সোর্স ভিটামিন ডি বলতে পারেন, স্পেশালি ভিটামিন D2, এটাই একটা প্রথম প্লান্ট সোর্স, ভেজিটেবল সোর্স, যেটা প্রচুর পরিমাণে ভিটামিন ডি এর মধ্যে প্রেজেন্ট থাকে। 7 নম্বর হচ্ছে মাটন লিভার, এটা ভেরি গুড সোর্সেস অফ ভিটামিন ডি। তার সাথে সাথে আয়রন এবং ভিটামিন এ প্রচুর পরিমাণে এর মধ্যে আছে। যেসব মাটন লিভার, যার মধ্যে মাটন লিভারের মধ্যে ভিটামিন ডি এবং তার সাথে সাথে ভিটামিন এ এবং আয়রন প্রচুর পরিমাণে প্রেজেন্ট কিন্তু দেখতে পায়। তো এইসব খাবার যেগুলো বললাম, যে খাবারগুলো বললাম প্রচুর পরিমাণে ভিটামিন ডি এর এসব খাবারে আছে, আমরা যদি এসব খাবার ট্রাই করি তাহলে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি কিন্তু ডেফিনেটলি কমবে। তার সাথে সাথে ফ্রুটস আমি অ্যাড করতে পারি। অবশ্যই ফ্রুটস যদি আমরা খাই তাহলে ভিটামিন ডিও ডেফিসিয়েন্সি, অনেকটা ফ্রুটসের মধ্যেই প্রচুর ভিটামিন ডি আমাদের মধ্যে থাকে, খেলেও কিন্তু ডেফিসিয়েন্সি অনেকটা কমে। এবং তার সাথে সাথে অ্যাভয়েড কোন ধরনের খাবার খাবো, স্পেশালি প্রসেস ফুড, সুগার টাইপের ফুড, এক্সেস সল্টি ফুড, তার সাথে রেস্টুরেন্ট টাইপের ফুড, এইসব ফুডগুলো আমরা যদি অ্যাভয়েড করি তাহলেও কিন্তু সব থেকে ভালো। এর কারণ এইসব ফুডগুলো ভিটামিন ডি অ্যাবজর্পশন করতে কিন্তু বাধা দেয়। এইসব ফুড খেলে আমাদের না খেলেই সব থেকে বেশি ভালো, স্পেশালি ভিটামিন ডি ডেফিসিয়েন্সি যারা থাকে। তার সাথে অবশ্যই এক্সারসাইজ আমরা একটা রাখবো। ডেইলি একটা এক্সারসাইজ যদি থাকি তাহলে অন্তত যে জয়েন্ট পেন বা যে ধরনের পেন স্টিফনেস যেটা হচ্ছে সেটা অনেকটাই কিন্তু বেটার হবে। যেহেতু এক্সারসাইজ করলে ব্লাড সার্কুলেশন ঠিক হয়, অবশ্যই কিন্তু সেটা বেটার ফিল হবে। তো টোটাল ওইটা আলোচনা হলো যে কোন কোন খাবারে ভিটামিন ডি আছে, এবং তার সাথে আলোচনা করলাম টোটাল 10টা কি ইম্পর্টেন্ট লক্ষণ, যে লক্ষণগুলো দেখা যায় ভিটামিন ডি ডেফিসিয়েন্সির জন্য।
এবার আলোচনা করব ভিটামিন ডি আমাদের প্রত্যেকটা মানুষের কত প্রয়োজন ডেলি। অ্যাডাল্টের ক্ষেত্রে 600 থেকে 800 যেটা ইন্টারন্যাশনাল ইউনিট পার ডে দরকার, যেটা হচ্ছে 15 থেকে 20 মাইক্রো ন্যানোগ্রাম ডেলি একটা অ্যাডাল্ট পার্সনের ক্ষেত্রে দরকার। যারা ওল্ড হয়ে গেছে, বয়স্ক হয়ে গেছে, যাদের লো সান এক্সপোজ করে, যারা অসুস্থ যারা থাকে, তাদের ক্ষেত্রে 1000 থেকে 2000 ইন্টারন্যাশনাল ইউনিট পার ডে বা তার সাথে 25 থেকে 30 মাইক্রো ন্যানোগ্রাম ডেলি ভিটামিন ডি আমাদের কিন্তু প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে প্রয়োজন আছে। তার সাথে স্পেশালি সব যে খাবারগুলো কথা বললাম তার মধ্যে ফ্যাটি ফিশ এবং কড লিভার ওয়েল সব থেকে মোস্ট ইফেক্টিভ ন্যাচারাল সোর্সেস অফ ভিটামিন ডি, এবং তার সাথে সাথে এগুলো যদি আমরা খাই তাহলে ডেফিনেটলি ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আমাদের কিন্তু কমবে। এবার আমরা আলোচনা করব যে হোমিওপ্যাথি কি ওয়েস্ট মেডিসিন আছে, এরকম সিমটম যদি আমরা পাই, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি যদি আমরা এরকম পাই, তাহলে কি মেডিসিন আমরা দেব। টোটাল 7খানা ওষুধের কথা বলবো, যে 7খানা ওষুধ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ধরনের ভিটামিন ডি ডেফিসিয়েন্সির জন্য। আমরা যদি এই ধরনের ওষুধ আমরা যদি অন্তত যার ক্ষেত্রে যেটা লাগবে সেটা যদি আমরা খাই, অন্তত 7 দিন যদি আমরা খাই, তাহলে এই প্রবলেমটা ডেফিনেটলি রিলিফ আমরা পাওয়া যাবে। 7টা ওষুধের মধ্যে প্রথম যেটা ইম্পর্টেন্ট হচ্ছে সেটা হচ্ছে ক্যালকেরিয়া কার্ভ, দ্বিতীয় হচ্ছে ক্যালকেরিয়া ফস, 3 নম্বর সাইলেশিয়া, 4 নম্বর ন্যাট্রাম মিউরেটিকাম, 5 নম্বর ফসফরাস, 6 নম্বর রাস টক্সিকোডেন্ড্রন এবং 7 নম্বর হচ্ছে সিমফাইটাম। আর একটা মেডিসিনের কথা আমি বলিনি, সেটা হচ্ছে ব্রায়োনিয়া অ্যালবা। এই 8টা যে ওষুধ আমাদের ক্ষেত্রে আছে, এক্সেলেন্ট রেজাল্ট ইন কেস অফ ভিটামিন ডি ডেফিসিয়েন্সির ক্ষেত্রে। আমি সিমটমগুলো বলবো, আপনার এই সিমটমগুলি যদি মিলে তাহলে সেই ওষুধটা আপনি 7 দিন অন্তত দিনে 3 বার করে 30 পোটেন্সি আপনি খান, তাহলে দেখবেন আপনার প্রবলেম ডেফিনেটলি কমবে। ক্যালকেরিয়া কার্ভের ক্ষেত্রে রোগীরা কি নিয়ে আসবে, স্পেশালি সেই সব রোগীগুলোর প্রবলেম আছে যারা একটু ওবেসিটি, যারা একটু টেন্ডেন্সি টু কোল্ড টেন্ডেন্সি, যাদের ঠান্ডা লাগার প্রবণতা আছে, প্রচুর উইকনেস, প্রচুর অ্যাংজাইটি, অল্পতেই প্রচন্ড ক্লান্ত, টায়ার্ডনেস প্রচুর, ডিম খেতে প্রচন্ড পছন্দ করে, ডিম জাতীয় খাবার সব থেকে বেশি প্রেফার করে, হাতের তালা পায়ের তালা ঘামে এবং তার সাথে প্রচুর মোটা সোটা রোগী, তাদের ক্ষেত্রে ক্যালকেরিয়া কার্ভ 30 পোটেন্সি দিনে 3 বার 2 ফোঁটা থেকে 3 ফোঁটা ওষুধ 2 চামচ গরম হালকা উষ্ণ গরম জলে দিন, সকাল দুপুর সন্ধ্যা দিনে 3 বার করে টোটাল 7 দিন চালান, ওয়েট করুন, আপনি ডেফিনেটলি ভালো থাকবেন। তারপরে যদি মনে হয় যে আপনার প্রবলেম কমছে না, তাহলে অবশ্যই কমেন্টে করুন, আমি চেষ্টা করব আপনার উত্তর দেওয়ার। না হলে আপনি নিয়ারেস্ট কোনো ভালো হোমিওপ্যাথি ডাক্তারের সঙ্গে কনসাল্ট করুন, আপনার বেটার কিছু ভালো সাজেশন আপনাকে দেবে। 2 নম্বর হচ্ছে ক্যালকেরিয়া ফস। ক্যালকেরিয়া ফস কিসব ক্ষেত্রে যেসব বোন উইকনেস আছে, পুয়ার টিথ আছে, দাঁত ঠিকঠাক করে গজায়নি, দেরি করে হাঁটতে শিখেছে, উইকনেস প্রচন্ড, তার সাথে গ্রোয়িং পেন, স্পেশালি চিলড্রেন টিনেজদের ক্ষেত্রে গ্রোয়িং পেন, পাতলা লিকলিকে চেহারা, প্রচন্ড দুর্বল, সেসব রোগীদের ক্ষেত্রে ক্যালকেরিয়া ফস এক্সেলেন্ট রেজাল্ট। খেতে কি চাইবে, মাংস প্রচন্ড ফেভার করে রোগীরা ক্যালকেরিয়া ফসের পেশেন্ট। তো এইসব রোগী, এইসব সিমটম যদি আমরা পাই, ক্যালকেরিয়া ফস 30 3টে দিনে 3 বার করে 7 দিন আপনি দিন, দেখুন রোগী ডেফিনেটলি ভালো থাকবে। তার সাথে অবশ্যই ভিটামিন ডি জনিত খাবার খান। যদি দেখা যায় যে আপনি অনেকটা বেটার আছেন, তাহলে অবশ্যই কমেন্টে করুন, কমেন্টে লিখুন নেক্সট ওষুধ কি খাবেন, আমি বলে দেবো। 3 নম্বর সাইলেশিয়া খাবেন। সাইলেশিয়া কাদের খাবেন, যারা উইক ইমিউনিটি পাওয়ার যাদের আছে, অল্পতে নখগুলো ভঙ্গুর হয়, মাথার চুল ভঙ্গুর হয়ে যায়, অল্পতে ঠান্ডা লাগার প্রবণতা একটুতেই আছে এবং ঠান্ডা জাতীয় খাবারের প্রতি অ্যাট্রাকশন প্রচুর বেশি আছে, অল্পতে কেটে গেলে শুকাতে দেরি হয়, প্রচন্ড দেরি হয় শুকাতে, এবং যেটা ভিটামিন ডি ডেফিসিয়েন্সি সব থেকে ইম্পর্টেন্ট সিমটম, অল্পতে পাস ফরমেশন হয়ে যায়, পুজ হয়, সেসব রোগীদের ক্ষেত্রে সাইলেশিয়া 30 দিনে 3 বার করে হালকা উষ্ণ গরম জলে 2 চামচ গরম জলে 2 থেকে 3 ফোঁটা ওষুধ টানা 7 দিন চালান, দেখুন ডেফিনেটলি রোগী ভালো থাকবে। তারপরে বেটার কিছু থাকলে আপনি কমেন্টে লিখুন, আমি বেটার কিছু আরো একটা অপশন দিয়ে দেবো। 4 নম্বর হচ্ছে ন্যাট্রাম মিউরেটিকাম। কি হবে, রোগীগুলো ইমোশনাল স্ট্রেস একটা থাকবে, রোগী ডিপ্রেশন প্রচুর থাকবে, একটা হেডেক নিয়ে থাকবে, প্রচন্ড ফ্যাটিক এবং অবশ্যই সান এক্সপোজ করতে পারবে না। ভিটামিন ডি যেটা সান এক্সপোজের জন্য দরকার, রোগী বলবে ডাক্তারবাবু আমি রোদে যেতে পারি না, প্রচন্ড রোদে গেলে প্রবলেম আমার হয়ে যায়, সমস্ত প্রবলেম আমার বেড়ে যায়, এরকম হিস্ট্রি নিয়ে আসবে। ন্যাট্রামোর 30 আপনি দিনে 3 বার করে দিন ওষুধটা অন্তত 7 দিন, দেখুন আপনার প্রবলেম ডেফিনেটলি সারবে। 5 নম্বর হচ্ছে ফসফরাস ইজ এক্সেলেন্ট মেডিসিন বলতে পারেন। ফসফরাস 30 এক্সেলেন্ট মেডিসিন ইন কেস অফ ভিটামিন ডি ডেফিসিয়েন্সি। কি সিমটম থাকবে আমাদের কাছে, প্রচন্ড লম্বা পাতলা রোগী থাকবে, ক্রুকড হয়ে যাবে, মনে হবে যেন লোভে যাচ্ছে, সামনের দিকে বেঁকে যাচ্ছে রোগী,
মনে হয় হাড়গুলো বেঁকে যাচ্ছে, এরকম একটা হিস্ট্রি, একটা লং বোন পেন থাকবে একটা, তার সাথে ঠান্ডা জাতীয় খাবার খেতে চাইবে রুগী, প্রচন্ড একটা গ্রোয়িং পেন, টেন্ডারনেস স্পেশালি নাইটে বাড়বে, এসব হিস্ট্রি নিয়ে আসলে ফসফরাস 30 সামান্য 30 আপনি ফসফরাস ডেলি দিনে 3 বার করে 7 দিন দিন, দেখুন আপনার প্রবলেম ডেফিনেটলি কমবে। তার সাথে প্রচুর নোনতা মাংস এগুলো খাবার প্রচন্ড রুগী পছন্দ করে, এসব খাবার তার সাথে এই হিস্ট্রিগুলো মিলে গেলে আপনি ওষুধটা দিলে ডেফিনেটলি প্রবলেম সারবে। তার সাথে রাস্টাক্স, তারপরে রাস্টাক্স 6 নাম্বার ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রচন্ড শীত কাতুরে, প্রচুর ব্যথা পায়ে, বসতে গেলে ট্রিমেন্ডাস ব্যথা, চলাফেরা করলে ডাক্তারবাবু একটু ভালো থাকে, সকালে ঘুম থেকে উঠে ট্রিমেন্ডাস ব্যথা, জলের পিপাসা হালকা হালকা করে খায়, অল্পতে ওয়েদার চেঞ্জ, একটু আবহাওয়া মিষ্টি মিষ্টি হলো ঠান্ডা হলো প্রচন্ড ব্যথা বেড়ে যায়, চলাফেরা করলে রুগী ভালো থাকে, বসে থাকলেই রুগী বেড়ে যায়। এরকম যদি হিস্ট্রি নিয়ে আসে, সিম্পল রাস্টাক্স 30 দিনে 3 বার করে 7 দিন দিন, আপনার প্রবলেম 100% চলে যাবে। তারপরে 7 নাম্বার হচ্ছে সিম্পাইটাম, এক্সেলেন্ট মেডিসিন সিম্পাইটাম, স্পেশালি যদি একটা হিস্ট্রি থাকে, বোন ইঞ্জুরি যদি কোনো হিস্ট্রি থাকে, রুগী যদি বা ডাক্তারবাবু আমার এর আগে আঘাত লাগা ছিল, আমি পড়ে গেছিলাম এরকম একটা জায়গা, তারপর থেকে ব্যথা যাচ্ছে না, এরকম একটা হিস্ট্রি যদি থাকে, তাহলে সিম্পাইটাম লোয়ার পোটেন্সি 30 দিনে 3 বার 7 দিন দিন, দেখুন আপনার প্রবলেম ডেফিনেটলি সারবে। লাস্ট ওষুধ যেটা ব্রায়োনিয়া অ্যালবা, প্রচুর জল পিপাসা চাইবে রুগী, যেটা রাস্টাক্সের ক্ষেত্রে বললাম যে চলাফেরা করতে রুগী চাইবে, বসলেই সমস্যা বেশি, ব্রায়োনিয়ার ক্ষেত্রে চলাফেরা করলেই বিপদ, সবসময় রুগী বলবে যে আমি বসে থাকলেই বেটার ফিল করি। এসব হিস্ট্রি যদি পান তাহলে অবশ্যই ব্রায়োনিয়া 30 3টে করে দিনে ডোজ 7 দিন চালান, ডেফিনেটলি 80 থেকে 90% আপনি ভালো থাকবেন। তারপরের পোটেন্সির জন্য আপনি অবশ্যই কমেন্ট করুন বা নিয়ারেস্ট কোনো ডাক্তারের সঙ্গে কনসাল্ট করুন, অবশ্যই কিন্তু আপনাকে বেস্ট সাজেশন দেবে। লাস্টলি একটা কথা বলে রাখি, হোমিওপ্যাথির কোনো স্পেসিফিক ওষুধ ডেফিনেটলি নেই, কিন্তু আমি যেহেতু একটা নিয়ে আলোচনা করছি আমাকে বলতে হবে, কিন্তু হোমিওপ্যাথি অলওয়েজ টোটালিটি অফ সিমটমের উপরে ডিপেন্ড করে, পুরো হিস্ট্রি নিয়ে কখন কি ওষুধ আছে সেটা ভেরি টাফ বলা। এইসব ওষুধগুলো যে এই ওষুধটি রুগীকে দেবো, একমাত্র রুগীর সিমটম মিলে যে ওষুধটা আছে সেই ওষুধটাই তার জন্য সব থেকে বেস্ট মেডিসিন। কিন্তু আমি যে ওষুধগুলোর কথা বললাম সেই ওষুধগুলো ম্যাক্সিমাম রোগীর ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি এবং ভালো কাজ করে বলেই আমি এই রোগীর ওষুধগুলোর কথা বললাম। পুরো ভিডিও দেখার জন্য ডেফিনেটলি সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইকটা করুন এবং কমেন্ট করুন এবং অবশ্যই বিভিন্ন লোকের মধ্যে শেয়ার করুন, তাহলে নিশ্চয়ই এই ব্যথারা, এই ধরনের ব্যথা, এই ধরনের ফ্যাটিক উইকনেসে লোক বুঝতে পারবে যে ভিটামিন ডি ডেফিসিয়েন্সির জন্য এইসব সমস্যা কিন্তু থাকতে পারে। অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, তাহলে নেক্সটে আরো ভালো কিছু ভিডিও, ইম্পর্টেন্স কিছু ভিডিও নিয়ে আসবো। থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকুন সবাই। পুরো ভিডিও দেখার জন্য আবার সবাইকে থ্যাংক ইউ।